রাপ্পা অ্যাকশন হবে। কি হবে? রাপ্পা রাপ্পা অ্যাকশন। সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। যে ডক্টর ইউনূস কি ইতিহাস গড়লেন, যা অতীতে এমন ইতিহাস আর বাংলাদেশের ঘটনায় যেটা ডক্টর ইউনূস এই জায়গায় নিজে সফল হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এটা অবশ্যই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু ছিল। বাবুর ভাই জানতেন 10 ট্রাক, আসলে 10 ট্রাক ছিল না। আমার তো মনে হয় উচিত ছিল এখন আমরা 100 ট্রাক পাঠাবো ভারতে সোজা করার জন্য। ভারতের প্রতিটা লোক বাংলাদেশে বসবাস করে, তাদের লাইফ হেল করেছেন। আমার দেশে অশান্তি সৃষ্টি করার মূল কারণ তো ভারত, অন্য কেউ না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে, একেবারে গাইঠা দিয়া গেল যে তুই একটা গুলি করবি, একজনকে মারবি, সমস্ত কিছু তোর তছনছ করে দেবো। দেখেন আজকে তাই হয়েছে। এটাই একমাত্র উপায়, এছাড়া কোনো উপায় নাই। এবার সরাসরি চ্যালেঞ্জ দিয়ে দিল ওয়াকারুজ্জামানকে, মির্জা আব্বাসকে, বিএনপিকে, ডিজিএফআইকে, ভারতকে। পরিষ্কার বাংলাদেশের ইতিহাসে নয়, সাউথ ইস্ট এশিয়াতে এমন জানাজা আর কোথাও হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল তখনকার সময় সবচেয়ে বড় জানাজা। আদি ভাই আপনি সফল, আপনি সার্থক। সফল না, সার্থক। তারা মনে করেছিল বই দেখাবে, বই তো দেখানো নাই, বইকে জয় করার শপথ নিয়েছে কোটি কোটি বাংলাদেশী। এখন জানা গেল হাদি ইস্যুতে বিপ্লবী সরকার গঠনের গোপন প্ল্যান। বিপ্লবী সরকার গঠন করা হবে হাদির এই প্রেক্ষাপটকে সামনে রেখে। একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি আপনাদের সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনা প্রধান জেনারেল মুনিম বাংলাদেশ সফরে আসছেন এবং এই সংবাদ ভারত শোনার পরে তুলপাল চলছে ভারতের রাজনীতিতে। বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম আদি শেয়ার করার চুক্তি হতে পারে বলে আমরা তথ্য পেয়েছি। শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এবং জবানবন্দিতে তারা এমন কিছু তথ্য দিয়েছে। ভারত এবার সুখবর দিয়েছে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেফতার করে। অনেকে সরাসরি ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিচ্ছিল যে উসমান হাদির মামলার প্রধান আসামিকে যাতে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি এবং ওয়াকারুজ্জামান ফাইনালি ফেসে যাচ্ছেন। ওয়াকার এবং বিএনপি ধরা খেয়ে যাচ্ছে কিভাবে দেখেন। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, আমাদের মধ্যে কিন্তু আশঙ্কা ছিল বিচার হবে কি হবে না। এই কারণে আমরা কিন্তু সরগরম করে রেখেছি শাহবাগ। সরকার কিন্তু কোনো উদ্যোগ নিয়েছে বলে আমাদের সামান্য আমার জানা নাই, যেটুকু নিয়েছে সেটা লোক দেখানো। কারণ গুলি করে এখান থেকে কোথায় ছিল, এরপরে দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য বলছে দেশের বাইরে চলে গেছে। এগুলা কে করছে? সব ওয়াকার এবং ওয়াকারের লোকেরা করছে। এবং ওয়াকার এদেশের বিপ্লবী সন্তানগুলোকে, তরতাজা প্রাণগুলোকে বিনাশ করে দিতে চায়। এটা হলো তার একটি পদক্ষেপ। তার আগে আমরা দেখেছি আমাদের জান্নাতারাকে কিভাবে ঝুলিয়ে মেরেছে। এর আগে কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। এরপরে আপনার তেজগাঁ কলেজে যে হত্যা করা হয়েছে সেটার সাথে ছাত্রদল জড়িত। বিষয় এটা না, বিষয় হলো এই যে শরীফ ওসমান হাদিকে গুলি করলো, এই খুনির জামিন পাওয়ার কথা না, তারপরও সেই জামিন করাইছে কে? বিএনপির শক্তিশালী ক্ষমতাবান তারেক রহমানের খুব কাছের লোক কায়সার কামাল। এরপরে দেখেন শরীফ ওসমান হাদির প্রতিদ্বন্দ্বীকে মির্জা আব্বাস, সে হাদিকে বলছে কি পিপিলিকার পাখা গড়ায় মরিবার তরে গেল এটা। এরপরে তো আমরা যখন ভাবতে শুরু করলাম যে যেহেতু ওয়াকার জড়িত, ভারত জড়িত এটার সাথে, সেহেতু এই আমরা যদি চাপ সৃষ্টি না করি, জাহাঙ্গীর খানকির ফোলা আর আসিফ নজরুল মাদাচ্চদ আর বেশ্যার পুত্র, বেশ্যার জামাই, বেশ্যার বাপ তৌহিদ যদি পদত্যাগ না করে, আমরা আসলে এটা বিচার পাবো না। কিন্তু দেখেন হাদি শহীদ হয়ে গেলেন, ধুম করে আমেরিকা মানে জাতিসংঘকে দিয়েই আমেরিকা কি করলো? মারাত্মক ঘটনা ঘটাই দিছে। বলছে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত হবে, প্রয়োজনে আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে। আমেরিকা কিন্তু ডাইরেক্ট বলে নাই, কি কারাদি করেছে? জাতিসংঘ করেছে। বুঝতে পারছেন? এখন ও আকারের ফোঁদের ভিত্তে এই মাগির ফোলাপ তো এমনি যাউরা কথা বলছেন। আর এখন তার ঘাম ছুটে গেছে, সে তো ধরা খাই যাবে। এখন সে কি করতেছে? মাস্টার মাইন্ড বানাইতেছে ওই কোন চেয়ারম্যানকে, ও মুক্তি তার মাস্টার মাইন্ড বানায়, এটা বানায় সেটা বানায়। এখন আমাদের সামনে গল্প সাজানো শুরু করে দিছে, আমাদেরকেও বোকা বানাবে, জাতিসংঘেরও বোকা বানাবে। বাট দিস ইজ নট পসিবল। ওয়াকার হাদিকে মারছে, আমাকে মারবে, আরো 5 জনকে মারবে, কিছু হবে না, আরো আসবে মানুষ। বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন বিএনপি ধরা খাচ্ছে কোথায়? বিএনপি ধরা খাবে কায়সার কামালে। কায়সার কামাল হয়তোবা আর কখনো আমেরিকার পাবে না, ভিসা পাবে না। এটা আমি চাইলে সম্ভব, আপনি চাইলে সম্ভব, আর আমেরিকা নিজেই করবে, আমরা চাওয়া লাগবে না। ওয়াকারও আমেরিকার নিষেধাজ্ঞা খাবে, আপনি মনে রাখবেন। এবং আরো আসতেছে ঘটনা, আশাবাদী হওয়ার মতো ঘটনা। জাতিসংঘ কিন্তু একটা ভাই তদন্ত করে ফেলেছে, বলে রাখলাম। এখন বলতেছে তোমরা নিরপেক্ষ তদন্ত করো, আমরা দেখতে চাই।
জাতিসংঘ কিন্তু আগে মানবাধিকার কমিশন দিয়ে বলকার তুর্কি এই লোকই তদন্ত করাই ফেলেছে জুলাই গণহত্যার। ডক্টর ইউনুসকে গাইল দেবেন না ভাই, ইউনুসের যত ভুল ত্রুটি এটার জন্য ওয়াকা দায়ী, তৌহিদ খানকির পোলা দায়ী, আসিফ নজরুল বাস্টার দায়ী, জাহাঙ্গীর বেশ্যার পোলা দায়ী। তো যাই হোক, ইউনুসের সদিচ্ছা আছে। এখন যখন জাতিসংঘ বলছে এটা তদন্ত চাই, এবার ও আকারের ঘুম হারাম হয়ে গেছে, সাথে হারাম হয়ে গেছে এটার সাথে যারা যুক্ত তারাও। আপনারা খেয়াল করে দেখবেন কায়সার কামালের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আসিফ নজরুলের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই। তারা স্পষ্টভাবে জনগণকে কিছু জানাতে পারছে না, তাদের শেষ সামর্থ্য নাই, নৈতিক সামর্থ্য নাই, কারণ সেই আশা, সেই পথ তারা হারিয়ে ফেলেছে। যে তুই মারতে পারবি না, তুই শেষ করতে পারবি না, তুই যাকে শেষ করতে চাবি তাকে আমরা সম্মান দিয়ে এমন একটা জায়গা নিয়ে যাব তুই কল্পনাও করতে পারবি না। আজকে দেখেন হাদির সম্মান এমন একটা জায়গা যে দিল্লিতে পালায় আছে, তার কি এখন বোঝা উচিত না? যাই হয় 1.5 বছর রাজনীতি কইরা কোথায় চলে গেল, আর আমি সারা জীবন এই রাজনীতি করছি, আমারে তারা দেশ থেকে তাড়াইছে, আর আজকে হাদিকে নিয়ে তারা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে মাদাম করতেছে, যাকে আমি মারতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ওরাই পরিকল্পনা করছে এই হাদিকে মারার জন্য, ওরাই আবার আশ্রয় দিচ্ছে হাদির কিলারকে। যাই হোক, ওই হাদির কিলারকে দেবে কি দেবে না এটা ডক্টর ইউনূস স্যার বুঝবে। উনি কিন্তু ভাই সোজা লোক না, উনি ছেড়ে দেওয়ার লোক না। উনি যেহেতু ওয়াদা করছে উনি পালন কইরাই ছাড়বে। অবশ্য ওনার হাতে সময় কম, সামনে নির্বাচনের আর 1.5 মাসও বাকি নাই। আমার 1.5 মাস থেকে হয়তো কিছু সময় বাকি বেশি আছে। যাই হোক, নির্বাচন হবে, নির্বাচনের টাইমেই নির্বাচনে আমরা জবাব দিব আমরা কেমন বাংলাদেশ চাই। কিন্তু দেখেন ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিক ভাবে যেভাবে সবাইকে জানাই দিল, বুঝাই দিল কাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে যে আরে ভাই সারা জীবন বাইচা না থাকা 1.5 বছর বাঘের মতো বাঁচুম, বাঘের মতো বাঁচতে চাই, এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই জন্যই ভাই আগামী ইয়াং জেনারেশন আবার দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস স্যার ওই ব্যবস্থাটাই করছে, ওই সম্মান দিয়ে ওই ব্যবস্থাটাই করছে। এই কারণে অনেকের পাছার মধ্যে ভাই আগুন জ্বলতেছে। এতটা সম্মান দেওয়া হবে কেন? কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হবে? কি এমন করছে দেশের জন্য, কি এমন করছে এটা আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলাতে। হাদি যে আদর্শটা রাখা গেল না, ওই আদর্শটাই ভাই আগামী দিন চলবে। হাদিকে কেউ ভুলতে পারবেন না। হাদি যে পথ দেখায় দিয়ে গেছে ওই পথেই সবাই ছুটবে। আর আপনারা যারা মনে করতেন একজন হাদিকে মেরে ফেললে এই দেশের সমস্ত হাদিরা, ইয়াং জেনারেশন ভয় পায়া চুপ হয়ে যাবে, না, এখন আর চুপ হবে না। দেখেন না, সবাই কণ্ঠে একইভাবে গর্জায় উঠে নারে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, এই স্লোগানটা নিয়েও অনেকের পাছার মধ্যে আগুন জ্বলতেছে। এই স্লোগান কেন? এরা কারা? এরা কি সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আসছে? এরা কি আগামীতে ক্ষমতা নিয়ে যাবে? এরকম আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এরকম আলোচনা সামনে আরো হবে। ওরাও বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশের জনগণকে কিভাবে জাগায় তুলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে ভাই, অনেক সমালোচনা আছে, অনেক কিছু পারে নাই, কেন করতে পারে নাই এটা আপনারা ভালো জানেন। কেউ তো ভাই সহযোগিতা করে নাই, কিন্তু তারপরও ভাই উনি এই দেশকে যে ভালোবাসে, এবং এই দেশের ভালোবাসা ইয়াং জেনারেশনের মনের মধ্যে একেবারে ভাই গাইথা দিয়া গেল। বাংলাদেশের এই ইয়াং জেনারেশন এখন ভাই বাংলাদেশকেই ভালোবাসে, জীবন দিয়া হলেও ভালোবাসে, এবং এই বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না তো এখন, কারণ তারা বুঝতে পারছে দেশের জন্য মরলে ইজ্জত পাওয়া যায়, আল্লাহই সেই ইজ্জতটা দেয়। এই কথাটা এখন সবাই বুঝা ফেলছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।